সংরক্ষিত নারী আসন বিষয় সম্পর্কিত আলোচনায় গিয়েছি। তার মধ্যে এই বিষয়টা আজকের মতো সিদ্ধান্ত না হয় পরবর্তী আরেকটা ডিসকাশনের জন্য রাখা হয়েছে। যে বিষয়টা আপনারা জানেন যে আমাদের দলের প্রস্তাব এবং আরও অনেক রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে সংসদে নারী আসনের বর্তমান বিদ্যমান যে সংখ্যা সেটা 50। আমরা এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 100 উন্নীত করার জন্য প্রস্তাব রেখেছি এবং আমরা প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয়, মনোনয়নটা হয়, সেই প্রক্রিয়াতে সেটা হবে এবং বিকল্প প্রস্তাব হিসেবে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা সরাসরি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসছে এরকম ঘূর্ণায়মান পদ্ধতিতে সেই আসনগুলো হবে। সেটা অবশ্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে কমিশন তাদের রিপোর্টের মধ্যে আছে। বাস্তবতা বিবেচনায় আরও দুই একটা প্রস্তাব ওখানে উত্থাপিত হয়েছে, সেগুলো আমি এখানে না বলাই ভালো হবে, যেহেতু পরবর্তীতে আলোচনা হবে। আমরা নিজ নিজ দলীয় ফোরামে সেটা আলোচনা করে যদি আমরা একটা জায়গায় আসতে পারি ভালো। তার মধ্যে বিকল্প প্রস্তাব হিসেবে এরকম কিছু প্রস্তাব এসছে যে বিদ্যমান 50 আসন যেভাবে আছে সেভাবে রেখে, নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে পরবর্তী বর্ধিত যে 50 আসন সেই আসনের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেছেন সেটা নির্বাচনে ভোট প্রাপ্তির সংখ্যা অনুপাতে হতে পারে কিনা। আর কেউ কেউ বলছেন যে 300 আসনের পরে যে 50টা সংরক্ষিত আসন আছে সেটা বিদ্যমান পদ্ধতিতেই হোক, কিন্তু 300টা যে এখন আসনে সরাসরি নির্বাচন হবে সেই এরিয়াগুলোতে 10 থেকে 15% নারীদের মনোনয়ন দেওয়া যায় কিনা। কোনো কোনো প্রস্তাব আছে 33% মনোনয়ন দেওয়া যায় কিনা। এগুলোর বিষয়ে কোনো মতৈক্য হয়নি, সেটা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে। তা আমি এখন দ্বিতীয় আলোচনায় যাই। দ্বিতীয় আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়। তা আপনারা সবাই জানেন আমাদের দলের পক্ষ থেকে যে আমরা 31 দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম, তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার সাথে আমরা একমত। আমাদের প্রস্তাব এবং আসন সংখ্যা এই উচ্চকক্ষের এটাকে সিনেটও নামকরণ করা হয়েছে, যদিও এটা এখনো ফাইনাল না। এখানে আসন সংখ্যা হবে 100, সেটা আমাদের প্রস্তাব। 100 আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত। তবে কিছু কিছু রাজনৈতিক দলের সে বিষয়ে একটু আপত্তি আছে, তাদের সংখ্যা হয়তো বেশি নয় এবং এই 100 আসনের বিষয়েও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের যারা দ্বিকক্ষে বিশ্বাস করে প্রস্তাব করেছে তাদের একমত। কিন্তু তার নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত তর্কটা শেষ হয়নি। তো সেই জন্য এখানেই আলোচনাটা সমাপ্ত হয়েছে এবং নিজ নিজ দলীয় ফোরামে এই আলোচনাগুলো করে ভবিষ্যতে কোন পদ্ধতিতে এই 100 আসনের নির্বাচনটা হবে সেটা নির্ধারণ করা গেলে তখন একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদে সেটা স্থান পাবে। তো এখন এই পর্যন্তই থাক, কারণ 100 আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যদি ঐক্যমতে আসতে পারি সেটা একটা, আর ওখানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটাও তখন নির্ধারিত হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট আসনের এই আলোচনাটা পরবর্তীতে আবার হবে। আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে যে পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কী হবে, দায়িত্ব এবং রোল কী হবে, সে বিষয়ে সংস্কার কমিশনগুলোর সাথে আলোচনার পরে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে। প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে। যেমন নিম্নকক্ষের পাশকৃত বিল উচ্চকক্ষে প্রেরণার পরে কতদিন পর্যন্ত তারা বিবেচনা রাখতে পারবেন, সুপারিশ সহকারে অথবা সরাসরি অনুমোদন অথবা আপত্তি সহকারে
নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবেন ইত্যাদি বিষয়ে কিছু একমত আসা গিয়েছিল। তা এখন প্রশ্ন হচ্ছে, যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট স্থাপনের বিষয়ে একটা ঐকমত্যে আসে, সেটা এক, সদস্য সংখ্যা যদি 100 হয় সেটা 2, তারপরে হবে কর্মপদ্ধতি এবং সিলেকশন পদ্ধতি। এই জায়গাতে আসতে হয়তো আর একটু কিছু সময় লাগবে সবাই আলোচনার প্রেক্ষিতে, তখন সেটা বলা যাবে। এরপরে আমাদের আজকের এজেন্ডার মধ্যে ছিল প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত। বর্তমান সংবিধানে যে বিষয়টা আছে, রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা এবং অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি স্বাধীনভাবে সে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি। কিন্তু এখন যে বিদ্যমান সুযোগ বা অবস্থা সংবিধানে, তাতে করে বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয়, সেটাও একটা অপশন আছে। তা আমরা মনে করি সেটা থাকা ঠিক হবে না, এবং সেটা অ্যাপিলেট ডিভিশন থেকে হবে না অন্যখান থেকে হবে, সেটার কোনো বিধিনিষেধ নেই। তো সেই জায়গা থেকে আমরা একটা রেস্ট্রিকশনে আসতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যে রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেয়া হবে যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দেবেন। তার মধ্যে মোটামুটি আমি শতকরা হিসাব বলবো না, 2টি রাজনৈতিক দল বাদে বাকি সবাই এক জায়গায় এসছেন যে রাষ্ট্রপতিকে এখানে নির্ধারণ করে দেয়া হবে যে কোন ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার যোগ্য হবে। তার মধ্যে এসছে অবশ্যই তারা আপিলেট ডিভিশনের বিচারপতি হতে হবে, এবং আপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনকে সেই বিবেচনায় রেখে যে কোনো একজনকে করতে পারে। আগের আলোচনা একসময় এসেছিল, আমাদের প্রস্তাব ছিল যে জ্যেষ্ঠতম 3 জন। তা এখন 2 জনের ক্ষেত্রে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল, 2টি রাজনৈতিক দল বাদে প্রায় একমত পোষণ করেছে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে। সবাই বলছে যে রাষ্ট্রপতিকে যদি এই অপশনটা দেয়া হয়, ভবিষ্যতে যদি পলিটিক্যাল সংবিধানের 70 অনুচ্ছেদের এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সেই জায়গা থেকে আমরা আমাদের 31 দফার প্রস্তাব আবারও বলি, সেখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি, এইগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন। এখন প্রথম 2টা বিষয়ে কোনো দলের আপত্তি নেই, আস্থা ভোট এবং অর্থ বিল, এই বিষয়টায় সবাই একমত এসছে। কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি 2টো জিনিসও উল্লেখ করব। যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে সেগুলো যাতে আমরা আমাদের মতো করে সংশোধনীতে আনতে পারি, তখন যাতে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আপনাদের তো জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় সনদের সিগনেচার করেছিলেন 2টা, এখন কেন 4টা করবেন। সেই প্রশ্নটা অ্যাভয়েড করার জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় 2টো আমরা ইশতেহারে উল্লেখ করব। যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। সেটা এডিশনাল একটা শিটে বা নোট অফ ডিসেন্ট আকারে বা যে কোনো একটা সংযুক্তি হিসাবে থাকবে, সেই বিষয়টা একটা আমাদের মতামত এসছে। কিন্তু সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত আরও কয়েকটা মেজর পার্টিস যারা আজকে অ্যাবসেন্ট ছিলেন, তারাও কিন্তু এক জায়গায় একমত ছিল আমাদের এটার সাথে। তো এই বিষয়টা আমার মনে হয় নিশ্চয়ই ঐক্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ সাহেব বলেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে অনেকে মত দিয়েছে, আমাদের অবস্থাটা কি শুনে? আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার প্রস্তাব তো অনেক আগেই দিয়েছি, আমরা 31 দফায় দিয়েছি, আমরা লিখিতভাবে সংস্কার কমিশন কাছে দিয়েছি, এবং এখনও আমরা সেই জায়গায় আছি। এখনও পর্যন্ত আপার হাউসের প্রতিষ্ঠার জায়গায় তো সবাই একমত হয়নি। যদি একমত হয় এবং আসন সংখ্যার ব্যাপারে একমত হয়, তখন ওই যে রেসপন্সিবিলিটি, পাওয়ার্স ইত্যাদি এগুলো ফিক্স করা হবে, কর্মপদ্ধতি, ক্ষমতা ইত্যাদি নির্ধারণ করা হবে। তখন গিয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে যে আমরা সেই লোয়ার হাউসের যে পাশকৃত বিল কতদিন ওখানে রাখার জন্য আমরা একমত হব। সেটা মোটামুটি একটা রাফ আলোচনা হয়েছিল যে নিম্নকক্ষে পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে 1 মাসের বেশি তারা ধরে রাখতে পারবেন না।